নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, জবর ফাঁসা ফেসে গেছেন ওই তৃণমূল থেকে কোট আনকোট গদ্দার বা বেইমান হওয়া সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা এমন ফাঁসা ফেসেছে, এখন তাদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তারা কি করবেন দিশেহারা পরিস্থিতি। পায়ে ধরছেন প্রধানমন্ত্রী, পায়ে ধরছেন অমিত শাহ, পায়ে ধরছেন শুভেন্দু অধিকারী, কিন্তু আইনগত জটিলতা এত বেড়েছে, বিশেষ করে গতকাল রাতের পরে, বুধবার রাতের পরে, যে এখন বিজেপি এদেরকে আর দরকার নেই বলেই মনে করছে। কারণ বিজেপির অভ্যন্তরে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে কারণে এই 20 জনকে ভাঙিয়ে নিয়ে সাপোর্ট নেওয়া দরকার ছিল, সেটা আদৌ দরকার কিনা বিজেপি নেতৃত্ব ভাবতে শুরু করেছে। আপনারা জানেন যে দিল্লির ঘটনার পরে বিশেষ করে পেলেট গান চলার তার জিম্মেদারি কার? অমিত শাহ পার্লামেন্টে আসছে না, পার্লামেন্টে অচল অবস্থা। এবং সেই অচল অবস্থা দূর করতে গতকাল রাত্রিবেলা কিরণ রিজ্জু এবং রাহুল গান্ধী বৈঠকে বসেছিলেন, এবং সকাল থেকে তথাকথিত প্রাতিষ্ঠানিক চ্যানেল বা মেন স্ট্রিম দালাল মিডিয়া বা গদি মিডিয়া যাই বলুন না কেন, তারা বলার চেষ্টা করছিল যে এইবার সংসদে স্পেশাল অধিবেশন ডেকে, যেহেতু 13ই আগস্ট পার্লামেন্টের মনসুন সেশন শেষ হয়ে যাচ্ছে, এই ডিলিমিটেশন বিল উইথ উইমেন্স রিজার্ভেশনের নামে যে ডিলিমিটেশন যাই বলুন না কেন, সেটা পাশ করানো হবে। এবং সেটা যদি পাশ করানোর দরকার হতো, তাহলে হয়তো এই 20 জন সাংসদের ভোটের ব্যবহার ছিল। কিন্তু শেষ পর্যন্ত গতকাল রাতের বৈঠকের পরে কিরণ রিজ্জু পরিষ্কার করে দিয়েছেন কোনো স্পেশাল সেশন আসছে না। 16 থেকে 18ই আগস্ট যে কথা বলা হচ্ছে, অর্থাৎ এবারের মনসুন সেশন বা এই বর্ষাকালী অধিবেশন 13 তারিখে শেষ হয়ে যাওয়া বা তার পরেই ঠিক আলাদা করে কোনো স্পেশাল সেশন ডেকে এই উইমেন্স রিজার্ভেশন বিল অ্যালং উইথ দ্য ডিলিমিটেশন, যেটা করে ওয়ান নেশন ওয়ান ভোট নরেন্দ্র মোদী চালু করতে চান, এবং সারা দেশে বিজেপি তাদের যে সমস্ত হাতে থাকা হিন্দুস্তান আরএসএসের কবজাভুক্ত যে রাজ্যগুলো যেখানে তারা ক্ষমতায় আছে, সেখানে পুনরায় জিতে 7-8টা স্টেটে জিতেই তারা সারা ভারতে শাসন করবে বলে যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা বোধহয় এখনই আর হচ্ছে না। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন, তারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, নোটিফিকেশান বাটনে ক্লিক করবেন, এগুলো আপনাদেরকে অনুরোধ করছি। তার সাথে পারলে ইচ্ছে করলে আমার মেম্বারশিপ নেবেন, তাহলে চ্যানেলটি চালানো আমার পক্ষে সুবিধা হয়ে যাবে। এবার বিষয়টা একটু খোলসা করে বলি যে এখানকার বাংলা মিডিয়া যেগুলো টিভি চ্যানেল বা কাগজ দেখে মনে হচ্ছিল বিরাট একটা বিপ্লব করতে চলেছেন কাকলি সুদীপরা, কিন্তু তারা এমন ফাঁসা ফেসেছে। আমি এই কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে 80-র দশকের শেষ থেকে চিনি। এরা দুজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সত্যিই ছিলেন কাকলি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যখন মমতা যা বলেছেন কাকলি তাই করেছেন, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে দল গঠনের সময় থেকে তৃণমূল কংগ্রেসের তিনি সঙ্গে ছিলেন। কিন্তু 2004-এ যখন মমতা তাকে বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিরুদ্ধে রায়গঞ্জে যান, তিনি তখন দল ছেড়ে কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রে তিনি জোড়া মোমবাতি চিহ্নে দাঁড়ান, এবং কেন্দ্রটি শেষ পর্যন্ত তৃণমূলও যেতে না, জিতেছিলেন সুধাংশু শীল, 80,000 ভোট পেয়েছিলেন সুদীপ ব্যানার্জি, এবং তারপরে তিনি কংগ্রেসে চলে যান। কংগ্রেসে গিয়ে তিনি এমএলএ হন 2006 সালে। তারপর আবার হাতে পায়ে ধরে লোক মারফত তিনি ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। এবং কি হয়েছিল না হয়েছিল আমি জানি অনুপঙ্কভাবে, কারণ আমি তখন নিয়মিত সুদীপদার বাড়িতে বিকেলবেলা 1 কাপ করে চা খেতে যেতাম। এবার বলি আসল কথায়, এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কদিন ধরে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করলেন, জুন মালিয়া অমিত শাহর সাথে দেখা করলেন, এবং কাকলি ঘোষ দস্তিদার বলতে শুরু করলেন যে আমাদের দলের
এতজন আছে, সে ব্যাপারটাই কিন্তু আর বোধহয় প্রয়োজন পড়ছে না বিজেপির। এবং সবচেয়ে বড় কথা, একটা একটা করে আমি পয়েন্টগুলো বলবো, একটু মন দিয়ে শুনবেন। যে প্রথম হচ্ছে সুভাষ দেশাই ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নর অফ মহারাষ্ট্রের যে মামলা সেপ্টেম্বর 2023, যেটা কনস্টিটিউশনাল বেঞ্চের ডিওয়াই চন্দ্রচূড় চিফ জাস্টিস তৎকালীন যে কথা বলেছিলেন, যে কোনো দলের সাথে দলের মার্জার না হলে যদি বিধায়ক বা সাংসদরা নিজেরা বেরিয়ে যান তাহলে তাদের পদ খারিজ হয়ে যাবে, সেই ব্যাপারটা তো রয়েইছে। তার ক্ল্যারিফিকেশন আমি গত ভিডিওতেই বলেছি। 27 জুলাই চেয়েছিলেন কপিল সিব্বল সুপ্রিম কোর্টের কাছে, তার কিছু আসেনি এবং এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা। তৃণমূলের যে বেইমান কোট আনকাট গাদ্দার বিধায়করা বলছিলেন আজকালের মধ্যে চলে আসবে, আপাতত তার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমি দিল্লিতে আমার সোর্সের সাথে কথা বলেছি, হয়তো হয়ে যাবে, এই মাসের মধ্যেই হবে। কারণ এনসিপি শরদ পাওয়ার এনসিপি দল তো ভাঙছে না, আর ওদিকে উদ্ধব ঠাকরের যে 6 জন সাংসদ চলে গেছেন সেই মামলাটা কপিল সিব্বল লড়ছেন। অর্থাৎ যে ক্ল্যারিফিকেশন হয়ে গেলে এরা ভাবছিলেন যে ওম বিড়লা এদেরকে এনসিপিআই দলের আলাদা করে মর্যাদা দিয়ে দেবেন, সেটা কিন্তু আপাতত এই মনসুন সেশনের মধ্যে হওয়ার কোনো সম্ভাবনা নেই, আপাতত কিন্তু দেখাই যাচ্ছে না। এবং যা পরিস্থিতি দাঁড়িয়েছে, অমিত শাহর মতো একজন লোক, সেকেন্ড ম্যান ইন কমান্ড, এবং যিনি দেশকে চালান এইভাবে, উল্টো লটকাকে সিধা কর দুঙ্গা যিনি বলতে পারেন, যিনি সবসময় ঘৃণার রাজনীতি, যিনি সবসময় একটা ভয়ঙ্কর নিজেকে শক্তিমান বলে দেখাতে চান, তিনি পার্লামেন্টে আসছেন না। আপনারা ভেবে দেখুন, ওই পেলেট গানকে চালিয়েছিল তার জবাবদিহি করতে হবে। সেই ক্ষেত্রে এই 20 জনের অবস্থা কিন্তু খুব করুণ। পার্লামেন্টে আসছেন না বলতে, পার্লামেন্টে আসছেন কিন্তু সংসদের যেখানে ডিবেট চলছে সেখানে অংশগ্রহণ করছে না, অন্য ঘরে বসে থাকছে। এবার অর্থাৎ খুব পরিষ্কার হয়ে গেল, এইবার মনসুন সেশনে যে ডিলিমিটেশন বিল সেটা আপাতত আর আসছে না। তাহলে এই মনসুন সেশন বা যেটা বলা হচ্ছিল স্পেশাল সেশন, তাতে আপাতত রাহুল গান্ধীর সাথে গতকাল রাত্রিবেলা যে বৈঠকের পরে খুব স্পষ্ট হয়ে গেছে যে আপাতত 1-2 মাসের মধ্যে কিন্তু আর এই ডিলিমিটেশন বিল নিয়ে কোনো কথাবার্তা উঠছে না। কেন উঠছে না এবং আদৌ এটা আসবে কিনা আমি বলছি। সেকেন্ড থিং হচ্ছে, এই 20 জনের তাহলে এখনই দরকার নেই। এবার ডিলিমিটেশন করা হচ্ছিল 2011 সেন্সাসকে কেন্দ্র করে। অলরেডি নতুন সেন্সাসের প্রক্রিয়া চালু হয়ে গেছে এই আগস্ট মাসের গোড়া থেকে। 15ই আগস্ট থেকে এনুমারেটররা বাড়ি বাড়ি গিয়ে আপনার সেন্সাসের কাজ শুরু করবে। যখন একটা সেন্সাস চালু হয়ে গেছে তখন কি করে 2011 সালের সেন্সাস অনুযায়ী ডিলিমিটেশন হবে, সেটা নিয়ে তো প্রশ্ন উঠবে, সেটা নিয়ে মামলা মোকদ্দমা হতে পারে। অর্থাৎ একটা সেন্সাস যখন চালুর পদ্ধতিতে চলে গিয়েছে, কত বছর বাদে হচ্ছে, 15 বছর বাদে সেন্সাস হচ্ছে। সুতরাং তখন হট করে সেই পুরনো সেন্সাস ধরে ডিলিমিটেশন করারটা কতটা অর্থহীন দাঁড়াবে এবং আইনের ক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো কেন্দ্রীয় সরকার তো বোকা নয়, তারা যখন একটা সেন্সাস চালু করে দিয়েছে, পদ্ধতি গোয়িং অন, আপনারা ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন, 15 তারিখের পর থেকে আপনার বাড়িতে বাড়িতে যাবে, তখন ওই 2011 সালের সেন্সাস নিশ্চয়ই আর কার্যকরী হবে না। অন্তত আমার বোধ বুদ্ধিতে এবং আমি যে কজনের সাথে কথা বলেছি তাদের বোধ বুদ্ধিতে সেটাই দাঁড়ায়। যখন মহিলা বিলটা এর আগে 2 বছর আগে পাস হয়েছিল, তখন বলা হয়েছিল যে সেন্সাসটা হবে পরবর্তীকালে, অর্থাৎ নট 2029-এর ইলেকশন, 2034-এর যে ইলেকশন হবে, তখন ডিলিমিটেশন করে মহিলাদের আসন সংরক্ষণ যদি প্রয়োজন হয় দেওয়া যাবে। ওই একটা চিরকুট লেখা আছে, একটা তলায় একটা ছোট ফুটনোট ছিল, কেউ খেয়াল করেনি। অর্থাৎ 2029-এর আদৌ হবে কিনা এই ডিলিমিটেশন কার্যকর, শুভেন্দু অধিকারী যতই এদের আশ্বাস দিন না কেন যে আপনাদের কোনো চিন্তা নেই, ডিলিমিটেশন হবে, এরপরে আপনার শীতকালীন অধিবেশনে আসবে, তখন 42 থেকে বেড়ে 63 হবে, অর্থাৎ স্টেট ওয়েতে 21 জন সাংসদ বেড়ে যাবেন এবং কাকলি, সুদীপ, নয়না, রচনা, জুনমালিয়া,
থেকে তামাম গদ্দার, সুবিধাবাদী, ধান্দাবাদ, সিনেমাটি, সায়নী, যারা টোটালি তাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিচ্ছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তার ফ্যান ক্লাবের সদস্য করেছিলাম। এবং আমি বলতে দ্বিধা নেই, এই পাপ মমতা ব্যানার্জির সৃষ্টির পাপ, এবং সেই পাপ আজকে তাকে কুরে কুরে দগ্ধাচ্ছে। সেই পাপের প্রায়শ্চিত্ত তাকেই করতে হচ্ছে। কিন্তু রাজ্যটা রসাতলে গেছে। পশ্চিমবঙ্গ দেখে সারা ভারতের মানুষ, ভারতের বাইরের মানুষ হাসছে যে একটা রাজ্যে এত বেইমান, এত গদ্দার তৈরি হয় কি করে? তার মাটিটা কি বেইমানের মাটি? সুভাষের মাটি, ক্ষুদিরামের মাটি এত বেইমানের মাটি? যাকে আমি অন্য প্রসঙ্গে আইনগত ব্যাপারে আসি। 2 নম্বর কারণ হচ্ছে, যে ডিলিমিটেশন বিলে যেটা ভেবেছিলেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা, যে ডিএমকে যেহেতু কংগ্রেসের সাথে তাদের বিচ্ছেদ ঘটে গেছে, সুতরাং ডিএমকে এই বিলটা সাপোর্ট করবেন তাদের যারা সাংসদ আছেন 22 জন তাদেরকে নিয়ে। কিন্তু ডিএমকে ব্যাপারটা রাহুল গান্ধী কোনোভাবে ম্যানেজ করে ফেলেছেন। অর্থাৎ ডিএমকে ডিলিমিটেশনের ক্ষেত্রে কোনোভাবেই বিজেপির সাথে যাবে না এই আশ্বাস দিয়ে দিয়েছে। এবং ডিএমকে লোকেরা এই যে দিল্লিতে বিরোধীরা যে একসাথে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন ব্যাপারে, সেই চাঁদাচুরি বলুন, সে সংসদের ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার বলুন, অন্য ব্যাপারে বলুন, এখন ইথানল নিয়ে পড়েছেন তারা নীতিন গডকারির বিরুদ্ধে, তারা অমিত শাহর ইস্তফা চাইছে, সব ব্যাপারে ডিএমকে কিন্তু ওই ব্লকেই রয়ে গেছে। আর একটা দল এনসিপি, সুপ্রিয়া সুলের সাথে একাধিকবার আমরা দেখছিলাম যেভাবে আলোচনা হচ্ছিল সুনেত্রা পাওয়ারদের, অর্থাৎ অজিত পাওয়ারের স্ত্রী এবং অন্যান্য দলের লোকজনের সাথে, তাতে মনে হচ্ছিল যে শরদ পাওয়ার বেঁচে থাকতে থাকতে এই দুটো দল এক হয়ে যাবে এবং এরা এনডিএ সাপোর্টার হবে। কিন্তু অ্যাজ অন টুডে, কাল রাত অবধি আমি দিল্লিতে কথা বলে যা জানতে পারলাম, আপাতত এনসিপি তাদের পজিশন, তাদের অবস্থান একই জায়গায় থাকছে, অর্থাৎ তারাও ইন্ডিয়া ব্লকের মধ্যেই থাকছে। এবং সুপ্রিয়া সুলে যা তার পোস্ট করছেন তাতে পরিষ্কার যে তারা এখনই কিন্তু যা দেশের পরিস্থিতি তাতে বিজেপির পেছনে গিয়ে দাঁড়াচ্ছে না। তাহলে ডিএমকেও গেল না, এনসিপিও গেল না। আদৌ এই বিল আসছে কিনা শুভেন্দু অধিকারী যতই আশ্বাস দিন, সেটাও একেবারে মানে তার শুভেন্দু অধিকারীর এই আশ্বাসের কোনো রকম মানে বেস নেই। মানে শুভেন্দু অধিকারী যেভাবে স্মার্ট মিটার চালু হবে বলে পিছিয়েছেন, যেভাবে গুন্ডা দমন বিল চালু হয়ে গেছে বলে আমরা দেখলাম গুন্ডা দমন বিল চালুই হলো না, ইসকনের ক্ষেত্রে যেরকম পরবর্তীকালে আবার ডিম চালু হলো, আমরা অনেক ব্যাপারে শুভেন্দু অধিকারীর নানা রকম কথাবার্তা শুনছি। সুতরাং শুভেন্দু অধিকারী যেটা বলেছে আমি সেটা খুব বেশি গুরুত্ব দিতে চাইছি না। কিন্তু এই নিশিকান্ত দুবে, ভূপেন্দ্র যাদব, শুভেন্দু অধিকারী, নিশিকান্ত দুবের মতো লোক, এদেরকে নিয়ে যে ছবি পোস্ট করে বোঝানো হলো যে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, যার প্রেসিডেন্ট ছিলেন শিউলি কুন্ডু, এবং তিনি শিউলি কুন্ডু কিন্তু রিজাইন করেননি। আর তারা আর কাকলি ঘোষ দস্তিদার বলা হচ্ছে যে 14ই জুন 2026 থেকে তিনি স্বঘোষিত প্রেসিডেন্ট হয়ে গেছেন। সেই দলের অবস্থা সত্যি খুব খারাপ। তারা এখন ভাবছেন যে যদি ঋতব্রতরা অরিজিনাল দলের মর্যাদা পায়, তাহলে এনসিপিআই ছেড়ে তারা অরিজিনাল তৃণমূলে যাবেন, এবং সেই অরিজিনাল তৃণমূল আবার বিজেপিকে সাপোর্ট করবে, নরেন্দ্র মোদীরকে সাপোর্ট করবে, এবং সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার মন্ত্রী হবেন। এই আশায় ভার্চুয়ালি জল ঢেলে দিয়েছেন 3 জন মুসলিম সাংসদ, ইউসুফ পাঠান, আবু তাহের, খলিলুর রহমান। এরা পরিষ্কার করে বলেছে আমরা নাইদার বিজেপিতে যাচ্ছি না এনডিএতে যাচ্ছি, আমরা ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে আছি ঠিকই, কিন্তু আমরা কোথাও যাচ্ছি না। শুধু তারা না, আমি নাম করছি না, ফার্স্ট টাইমার একজন এমপি আর আরেকজন মহিলা বর্ষিয়ান এমপি, অর্থাৎ 5 জন, এবং আরও একজন 6 জন নিয়মিত, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, কালীঘাটে যোগাযোগ রাখছে। অর্থাৎ সংখ্যাটা যদি 28 জন ধরা হয়, তাহলে মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 18। 18-র ওপরে তো হচ্ছেই না, 18-র অনেক নিচে হচ্ছে, অর্থাৎ 2/3ও হচ্ছে না। তাহলে ওম বিড়লা এদেরকে মর্যাদা দিতে পারছেন না। ইলেকশন কমিশন ঝুলে আছে ঋতব্রতদের কেসে, তাদেরকেও মর্যাদা দিতে পারছে না। এই অবস্থায় ওই অদ্ভুত টাইপের একটা পরচুলা পড়া সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ছটফট করা কাকলি ঘোষ দস্তিদার, যিনি মন্ত্রী হয়ে যাবেন বলে একেবারে ঠিক করে ফেলেছিলেন, তিনি কি করবেন কেউ জানে না।
তার মধ্যে কাকলির এই আচরণ, কাকলি দস্তিদারের আমার সূত্র বলছে কথাবার্তা, তাতে যৎ পরনাস্তি বিরক্ত আরো দুজন মহিলা সাংসদ। তারা বলছেন এই কাকলির সাথে থাকা যায় না, তার থেকে মমতা ব্যানার্জি ভালো। এখন কে ভালো কে খারাপ আমি সেটা বলতে পারবো না, কে ভালো কে খারাপ আমি তার মধ্যে নেই, কিন্তু এটা খুব পরিষ্কার সংসদে আপাতত পাস করার জন্য ফরেন কন্ট্রিবিউশন যে রেগুলেশন সেই বিল পাস করা ভীষণ জরুরি। আর যে 20টা পেন্ডিং বিল ছিল তার মধ্যে বাকিগুলো এই কদিনের মধ্যে ক্লিয়ার করে নিতে হবে। হাতে মাত্র 7 দিন সময়। কিরণ রিজ্জু তার জন্য পাগল হয়ে গেছেন। এই অবস্থায় সুদীপ বন্দ্যোপাধ্যায়দের ওই এনসিপিআইকে ঢুকিয়ে সেই এনসিপিআই সাপোর্ট দেবে ডিলিমিটেশনে, এইসব একেবারে আকাশকুসুম গল্প। এইসব কলকাতার যে হাফ এডুকেটেড মিডিয়ার যারা কিছু পলিটিক্যাল লোক এবং তারা কেন করেন আমি বলতে পারবো না, তারা সেই গল্প ফাঁদে, কিন্তু সেই গল্পের কোনো ভিত্তি নেই। এর মধ্যে যেটা ঘটেছে খুব ইন্টারেস্টিং পার্ট, সেটা তথাগত রায় একটা পোস্ট করেছেন যে আমি সায়নী ঘোষের বিরুদ্ধে যে মামলা করেছিলাম সেই মামলাটার কি হবে, ওই শিব ঠাকুরে কন্ডম পড়ানো না কি সব নিয়ে মামলা করেছিলেন। অর্থাৎ সায়নী ঘোষ আরো ফাঁসতে চলেছেন, কারণ তথাগত রায়ের মতো লোক কমেন্ট করে দিয়েছেন। এরপরে শ্রমিক ভট্টাচার্য, যার দোকলাপন নীতি ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে, তিনি একভাবে ভালো কথা বলছেন যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল, আবার তিনি বলছেন ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, তাই জন্য এই 20 জনকে নেওয়া হয়েছে। তো শ্রমিক ভট্টাচার্য ইজ অলসো এক্সপোজ, সেটারও কোনো প্রয়োজনীয়তা পড়ছে না। তাহলে আলটিমেটলি শ্রমিক ভট্টাচার্য যাই বলুন না কেন, পরিস্থিতি যা তাতে খুবই খারাপ। কি দাঁড়িয়েছিল ওই মিটিংয়ে, তাতে এই পার্থভৌমিক মানে মানে অ্যাক্টিং করতে করতে লোকটা কোন পর্যায়ে নেমেছে, আমার বিভিন্ন সময় তার সাথে কথাবার্তা বলে মানে আমি ভাবতে পারিনি যে এত বড় অ্যাক্টার। সে আবার বলেছে যে কাকলি ঘোষ দস্তিদার বারাসাতে ঢুকতে পারছে না, তার এলাকায় মিটিং করতে পারছে না। তাহলে এমন একটা ব্যবস্থা করুন যেখানে কাকলি ঘোষ দস্তিদার ক্যাম্প করে তার এলাকায় মিটিং করবে ওই এনসিপিআই পার্টির হয়ে, সেখানে বিজেপির এমএলএরা থাকবে, সেখানে আবার ঋতব্রতদের পকেট থেকে ফুরুত ফুরুত করে বেরোনা কিছু এমএলএ যাবে। এখন শুভেন্দু অধিকারী সবই ব্যাপারে বলেছেন দেখছি দেখবো দেখছি দেখবো। এখন আদৌ কাকলিদের ডাকা ওই ক্যাম্পে বিজেপির লোকেরা যাবে কেন? বিজেপির লোকেরাই প্রশ্ন তুলেছে এমএলএরা যে কে কাকলি, এতদিন যার বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ সব থেকে বেশি করেছে, ইদানিং যিনি বিজেপিকে সবচেয়ে কুকথা বলেছেন গালাগাল করেছেন, তার এতে যাব? সায়নী ঘোষ 2 দিন আগে শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেছিলেন যে শুভেন্দু অধিকারীর নাম বললে দিন খারাপ যায়, কালো বেড়াল রাস্তা কাটে, সেই সায়নী ঘোষের ক্যাম্প করবেন, যেতে হবে। আবার পার্থভৌমিক বলেছেন ওটার পরে আমার এলাকায় ব্যারাকপুরে আর একটা এরকম ক্যাম্প করতে হবে পুলিশ প্রোটেকশনে, যেখানে বিজেপির এমএলএরা যাবে, যেখানে 2-4টে ভালো তৃণমূলের এমএলএ যাবে এবং আমি লোকের সাথে কথা বলবো। আচ্ছা, কার দায় পড়েছে তাদের এই প্রোটেকশন দিয়ে যাওয়ার? তো শুভেন্দু অধিকারী যেটা বলেছেন আপনারা জানেন, কাগজেও বেরিয়েছে যে 17-18 তারিখ আমি একটা মিটিং করব, যাতে এই এমপিরা তাদের এলাকার বিভিন্ন কাজকর্ম বিভিন্ন এমপিলারের টাকায় কাজ করতে পারেন। এর মধ্যে জগদীশ বসুনিয়া আর তার স্ত্রী বিধায়ক সঙ্গীতা তিনি পড়েছেন বেজায় সংকট। তিনি আবার বলেছেন আমি তো আমার এলাকায় যেতেই পাচ্ছি না, কারণ গেলেই লোকে মারবো করছে, টাকা ফেরত চাইছে, তো আমাকে প্রোটেকশন দেওয়া, ওখানেও বিজেপির লোককে বলা হোক যাতে তারা আমার সাথে জয়েন করে। এখন বিজেপির লোকেদের ভারী বয়ে গেছে এদের সাথে জয়েন করা। এই অবস্থায় তারা বলছেন যে লোকগুলো আমাদেরকে 2 দিন আগে গালাগাল করলো তাদেরকে আমাদের প্রোটেকশন দিতে হবে, আমরা তার মধ্যে নিই। ফলে শুধুমাত্র এই 3 জন মুসলিম বিধায়ক যে তাদের এলাকায় যে সাংসদ যে যেতে পারছেন না তা নয়, এই অন্য সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ থেকে জগদীশ বসুনিয়া এরাও যেতে পারছেন না, এরাও শরণাপন্ন হচ্ছে। ওদিকে একেবারে ডিলিমিটেশন বিল আসার আপাতত কোনো সম্ভাবনা নেই। এই রকম একটা অদ্ভুত পরিস্থিতিতে ওই বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ সে প্রতিদিন সুভাষ বোসকে গালাগাল করতে শুরু করেছে কোচবিহারের রাজা বলে, এবং তিনি আমি যা শুনছি মাধ্যমিক পাশে নন, ইতিহাস নিয়ে বিকৃত কথাবার্তা বলছেন, ভয়ঙ্কর জনরোধের সৃষ্টি হয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে অদ্ভুত টাইপের পরচুলা পড়া সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং
কাকলি ঘোষ দস্তিদাররা এমন ফ্যাচাকলে পড়েছে যে তাদের এখন না ঘাড়কা না ঘাটকা কি হবে ভবিষ্যৎ তারই সম্ভাবনা নেই। তারা কি ভেবেছিলেন? তারা খুব সহজ কথা ভেবেছিলেন। তারা ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার সদস্য হলেন, ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াকে ওম বিড়লা মর্যাদা দিল, তারা এবার ডিলিমিটেশন বিল সমর্থন করলেন। ফলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদেরকে একেবারে কোলে বসালেন, বসিয়ে তাদের মধ্যে 2-3 জনকে মন্ত্রী করে দিলেন। কাকলি ঘোষ দস্তিদার মন্ত্রী হবেন, সুদীপ ব্যানার্জি একবারে মন্ত্রী হবে বলেন তো প্যাট পড়া শুরু করে দিয়েছিলেন। নতুন ড্রেস, আমার কাছে খবর, তিনি নতুন সালোয়ার কুর্তা যেটা একেবারে কামিজ পরে শপথ গ্রহণ করার জন্য রেডি হচ্ছিলেন। সবটাই গেছে ভেস্তে। তো এই যদি পরিস্থিতি দাঁড়ায়, আসলে মুশকিলটা হচ্ছে না, অতি লোভে তাঁতি নষ্ট বলে একটা কথা আছে। আর একটা কথা আছে যে খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এড়ে গরু কিনে। এদের হয়েছে সেই অবস্থা। এরা যে কেন গেলেন, এখন বিজেপির দায় হয়ে দাঁড়িয়েছে এরা। একদিকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে তো হীনবল করে দেওয়া গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন বাড়ি থেকে বেরোতে পারছি না। সে না হয় তিনি না পারলেন, কিন্তু যে জনপ্রতিনিধিদের তার মিনিমাম মানুষের কাছেই মর্যাদা নেই, প্লাস হচ্ছে বিজেপিরও এখন তাদের দরকার নেই। আদৌ ডিলিমিটেশন বিল এই মনসুন সেশনে আসবে কিনা তার সম্ভাবনা নেই। তার অন্যতম কারণ, শেষ কারণটা আপনারা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এরপরে পরপর ভোট রয়েছে, যার মধ্যে আগামী 6 মাসের মধ্যে ইউপি ইলেকশনের ভোট। অখিলেশ একবারে কোমর কষে লেগেছেন এবং বিজেপির ইনসাইডারদের একাংশ বলছে যে যদি ডিলিমিটেশন করা হয় তাহলে ইউপির ভোটে তারা আরো খারাপ রেজাল্ট করবে। আপনারা জানেন লোকসভা ইলেকশনে কিভাবে বিজেপির থেকে সমাজবাদী পার্টি অনেক বেশি সিট পেয়ে গেছিল। প্র্যাকটিক্যালি ইউপি ইলেকশনই আটকে দিয়েছিল বিজেপিকে ওই 272 ক্রস করা। এরপরে যদি ডিলিমিটেশন হয়, ইউপিতে সিট বাড়িয়ে দেওয়া হলো বিধানসভার ক্ষেত্রে, তাহলে হেরে যাওয়ার আরো সম্ভাবনা। এদিকে সেন্সাস চালু হয়ে গেছে। এইরকম একটা ভজঘট পরিস্থিতিতে এই সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় তা এমন ক্যাচাকলে পড়েছে, এমন ফাঁসা ফেঁসেছে যা তারা জীবনে কখনো ভাবে। আমি জানি না এর থেকে তারা আদৌ কিভাবে উদ্ধার পাবেন। উদ্ধার পাওয়ার পথ তাদেরকেই বার করতে হবে। তবে আসল কথাটা আমি বলে দিলাম, এরপর আপনারা বিবেচনা করবেন যে এই গাদ্দারি করে তাদের লাভ কি হলো, যদি হাতে হাতে কোনো ফলই না পেল। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পারলে চ্যানেলের মেম্বারশিপ নেবেন। নমস্কার।